5 আগস্ট 2024 সারা বাংলাদেশে জারি করা হয় কারফিউ। ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল ঢাকার কোথাও কেউ নেই। মনে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা ব্যর্থ হতে যাচ্ছে। কিন্তু এর বাহিরেও ঢাকার আরেকটি চিত্র ছিল যেটা আমাদেরকে ইচ্ছা করেই দেখানো হয়নি। মানুষের জোয়ার উঠেছিল ঢাকার রাস্তায়। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে মানুষের জনসমুদ্র নেমে এসেছিল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিনব কর্মসূচির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল বাংলাদেশের মানুষকে। ভয়াবহ প্রাণহানি এবং গ্রেপ্তারের মধ্য দিয়ে যাচ্ছিল গোটা জাতি। বাংলার প্রত্যেকটি মানুষ ঘুমাতে যেত আগামীকালকে কি হবে সেই চিন্তা করে, আবার কতজনকে প্রাণ দিতে হবে সেই চিন্তা করে। এই ছেলেগুলো কি পারবে এই অতিদানবীয় শক্তির সাথে, এই চিন্তা করে। কিন্তু পুলিশ দিয়ে ছাত্র জনতার উপর হামলা, দলীয় লোকবল দিয়ে প্রকাশ্যে গুলি, কারফিউ, ডিজিটাল ক্র্যাকডাউন এবং গ্রেফতার করেও ঠেকানো যায়নি বাঙালির মুখের ভাষাকে। চারদিকে একটাই দাবি ভেসে বেড়াচ্ছিল, শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য রাজি ছিলেন না। তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য। তাহলে কেন শেখ হাসিনা পদত্যাগ করলেন, নাকি তাকে পদত্যাগ করানো হয়েছিল? ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি যখন 6 আগস্ট থেকে 5 আগস্টে এগিয়ে নিয়ে আসা হয়, তখন শেখ হাসিনার সরকার কিভাবে এই আন্দোলন ঠেকাবে তাই বুঝে উঠতে পারছিল না। 5 আগস্ট সকাল 10টায় জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 4 বাহিনীর প্রধান এবং তার ব্যক্তিগত উপদেষ্টা সালমান এফ রহমান। তখন শেখ হাসিনা সেনাবাহিনীর উপর ক্ষোভ ঝাড়েন এবং পুলিশকে বাহবা দেন। কিন্তু আইজিপি আব্দুল আল মামুন শেখ হাসিনাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কথা শুনে তিনি দেশে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিলে সেনাপ্রধান তা মানতে অস্বীকৃতি জানান। ওই সভা ছিল শেখ হাসিনার ইতিহাসে প্রথম সভা যেখানে কেউই শেখ হাসিনার হুকুম মানতে রাজি হননি। শেখ হাসিনা তখন বুঝে যায় তার পক্ষে আর কেউই নেই। তিনি তখন পাশের রুমে থাকা তার বোন শেখ রেহানার কাছে যান এবং পুত্র জয়ের সাথে ভিডিও কলে আলোচনা করেন। জয় নিজের মাকে ক্ষমতা ছেড়ে দিয়ে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যেতে বলেন। শেখ হাসিনা তখন মিটিংয়ে এসে পদত্যাগের জন্য 2 দিনের সময় চান, যাতে তার সহযোগীরা দেশ ছাড়তে পারে, এবং জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চান ও নিরাপদ আশ্রয়ের শর্ত দেন। তখন সেনাপ্রধান নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাজি হন, কিন্তু বাকি 2টি শর্তে রাজি হননি, কারণ ততক্ষণে ঢাকার বিভিন্ন অংশে মানুষ জড়ো হয়ে গিয়েছিল এবং তারা যে কোনো মুহূর্তে গণভবনে ঢুকে যেতে পারে। সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করে 45 মিনিটের মধ্যে তাকে ভারতে নিরাপদে পাঠিয়ে দেওয়া হবে। এই কথা শুনে শেখ হাসিনার চোখে মুখে হতাশা ছেয়ে যায়, কিন্তু তিনি রাজি হয়ে যান। তখন সময় দুপুর 12:30। সাথে সাথে সেনাবাহিনীর একটি টিম তৈরি করা হয়। তখন প্রত্যেকটা মিনিট ছিল শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় যত বাড়তেছিল মানুষের স্রোত গণভবনের দিকে ধেয়ে আসতেছিল। তখন সেনাবাহিনীর টিমটি হেলিকপ্টারের মাধ্যমে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সালমান এফ রহমানকে বঙ্গভবনে নিয়ে যায়। সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাদেরকে কুর্মিটোলা এয়ারবেজে নিয়ে যাওয়া হয়। এর মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয় যাতে ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে গ্রহণ করে। ক্লিয়ারেন্স চাওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী সম্মতি জানায় এবং শেখ হাসিনাকে আগরতলায় পাঠাতে বলে। কুর্মিটোলা এয়ারবেস থেকে 2:30 মিনিটে শেখ হাসিনা, শেখ রেহানাকে হেলিকপ্টার যোগে আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়। এর মাঝে সেনাপ্রধান রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন এবং তিনি রাজনীতিবিদ ও রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। ভারতের আগরতলা থেকে বিকাল 4:30 মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 বিমান শেখ হাসিনাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা করে। প্রত্যক্ষদর্শীদের মতো এই পুরো সময় শেখ হাসিনা স্তব্ধ, নিশ্চুপ এবং হতাশ ছিলেন। মনে হচ্ছিল তিনি এটা বিশ্বাসই করতে পারছিলেন না। সেনাবাহিনীর প্রধান দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। সেই অনুযায়ী 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তাকে নিয়ে মানুষের মতামতের ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আশা করি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে ডিটেলস ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই স্বাধীনতাকে এনজয় করুন, পরিবর্তনকে স্বাগত জানিয়ে দেশকে নতুনভাবে গড়ার জন্য সহযোগিতা করুন। হতে পারে সেটা আপনার যে কোনো একটা অভ্যাস, যেটা পরিবর্তনের মাধ্যমে দেশের পরিবর্তনে ইফেক্ট আসবে। সো প্রথম পরিবর্তনটা শুরু হোক নিজ থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।